সুধী শ্রোতা বন্ধু সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজ মহান বাংলা ভাষা দিবস, মহান শহীদ দিবস। শহীদদের প্রতি মনের অন্তরস্থ গভীরতা থেকে গভীর শ্রদ্ধা, বড়দের শ্রদ্ধা এবং ছোটদের 21শে ফেব্রুয়ারি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সঙ্গে গল্প পাঠে আমি অর্জন। কর্মের বিভাগ অনুসারে যদিও আমি চারি বর্ণ, চারি জাতি সৃষ্টি করেছি, সাধারণত প্রত্যেকটি মানুষের হৃদয়ে আমার অস্তিত্ব নির্দেশ করে কেন আমার কোনো কর্মবন্ধন হয় না। আমি মিলিয়ে যাই সেই শুভ চিন্তাধারার মাধ্যমে, যেখানে অসম এবং অসম কোনো আসক্তি বাকি থাকে না কর্মের প্রতি। হ্যাঁ, শুধু শ্রোতা বন্ধু, শ্রীমদ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী স্মরণ করি। আজ সুমন মহান্তির লেখা মায়া সৈন্য। গল্পটি প্রকাশিত হয় আনন্দমেলা সেপ্টেম্বর মাসে 2021 সালে। গল্পটি কেমন লাগলো জানাতে, লাইক করতে, কমেন্ট করতে, বন্ধুদের সাথে শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে এবং নোটিফিকেশন বেল আইকন অল করে দিতে আপডেট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে গল্প পাঠে আমি অর্জন। বাংলায় বর্গী হামলা চলছে, লুটপাট হামলা কোনো চলছে বিভিন্ন এলাকায়। মারাঠা দস্যুদের আক্রমণে গ্রামের পর গ্রাম জুড়ে হাহাকার আর আতঙ্ক, লুট আর হত্যা চলছেই। শুধু তা করেই থামছে না মারাঠা বর্গীরা। অবলীলায় হত্যা করছে শিশু, নরনারী, বয়স্ক মানুষ। কেউ রেহাই পাচ্ছে না। গ্রামে গ্রামে লুট, অত্যাচার, হত্যা লীলা করেই চলেছে দস্যুর দল। কিয়ারজাত রাজ্যের রাজা জহর সিং তাই খুব চিন্তিত। সুবর্ণ রেখার নদীর উত্তরে একটা ছোটখাটো রাজ্য এই কিয়ারজাত। নদীর দক্ষিণ পারে বর্গীরা ঘাঁটি গেড়েছে এখন। ঘাঁটি থেকে এসে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ছে ওপারের গ্রামগুলোয়। ফসল লুট করছে, বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে, হাতের সামনে যাকে পাচ্ছে তরোয়ালের কোপে মেরে ফেলছে। কখন যে ওরা হানা দেবে, লুট আর অত্যাচার চালাবে, আগে থেকে কেউই আজ করতে পারছে না। গত 1 মাস ধরে বর্গীরা সুবর্ণরেখার ওপারেই ঘাঁটি গেড়ে আছে। বাধা দেওয়ার কেউ নেই। গ্রামগুলো জলে, আগুনের ধোয়া কুণ্ডলি পাকিয়ে আকাশে ওঠে।
ওদের নৃশংস উল্লাস রাতের অন্ধকার চিরে দূরে ছড়িয়ে পড়ে। জহর সিং ঘোর চিন্তিত হয়ে পড়লেন। দুশ্চিন্তায় রাতে ঘুম আসে না। সারা রাত জেগে থাকেন, দু চোখের পাতা এক করতে পারেন না, কোনো সমাধান খুঁজে পান না। বর্গীদের লুট আর অত্যাচারের হাত থেকে কিভাবে প্রজাদের রক্ষা করবেন ভেবে পান না। চোখে তার কালি পড়ে। সারা রাত পায়চারি করে বেড়ান জহর সিং। বর্গীরা অবশ্য রাজা প্রজা কাউকেই রেহাই দেবে না। প্রজাদের কেউ কেউ প্রাণে বেঁচে গেলেও তিনি ও তার পরিবার বাঁচতে পারবেন। ওরা হাতের সামনে পেলে রাজাদের মুন্ডু কাটছে এবং বিজয় ধ্বনি দিচ্ছে। রাজ পরিবারের সদস্যদের মেরে ফেলতে পারলে ওদের ঐশাসিক উল্লাস বেড়ে যাচ্ছে, এমনই খবর এসেছে তার কানে। তিনি ছোটখাটো এক সামন্ত রাজা। তার রাজ্যটাও ছোট। কেশিয়াড়ি, সাকড়াইল, কুলটিকড়ি এই তিনটি বড় গ্রাম ছাড়া ছোট ছোট 25টি গ্রাম নিয়ে তার ইয়ার জাত রাজ্য। তার তেমন সৈন্য সামন্ত নেই যে বর্গীরা অতর্কিত রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়লে তিনি বাধা দিতে পারবেন। এই মারাঠি দস্যুরা ঘোড়ায় চড়ে আসে। প্রত্যেকের হাতে তরোয়াল থাকে। অস্ত্র শস্ত্র চালাতে ওরা খুব ওস্তাদ। গাট্টা গোট্টা চেহারা, শরীরে প্রচন্ড বল। তার 50 জন সৈন্য দুর্ধর্ষ বর্গীদের দাপটে সামনে উড়ে যাবে একেবারে। শুধু তিনি কেন, বাংলার ছোট কোনো জমিদার বা ছোট ছোট রাজার এই বর্গী আক্রমণ প্রতিহত করার ক্ষমতা নেই। মহিষাদলের রানী ভবানী দেবীর কথাই ধরা যাক। অত বড় রাজ্য পার, প্রচুর সৈন্য সামন্ত, তবু বর্গীদের হাত থেকে বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। বুদ্ধিমতী রানী অবশ্য ঠিক করলেন যে কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। বর্গী দস্যুদের পর্তুগিজ দস্যু এনেই তাড়াতে হবে। তিনি শুধু গোয়ার পর্তুগিজ সরকারের কাছে আর্জি জানালেন। রানীর আর্জি শুনে ওখানকার সরকার 15 জন দুর্ধর্ষ জলদস্যুকে মহিষা দলে রানীর দরবারে পাঠিয়ে দিয়েছিলেন। রাজবাড়ির নিরাপত্তার জন্য তারা এখনো শক্তিশালী অস্ত্র নিয়ে পাহারায় আছে। তাতে ফল মিলেছে। পর্তুগিজ দস্যুদের দাপটে বর্গীরা বেশ ভয় পেয়েছে। মহিষাদল রাজ্যের
কোথাও তারা আক্রমণ করার সাহস পায়। খুশি হয়ে রানী তার রাজ্যের মিরপুর গ্রামে 100 বিঘা জমি দিয়েছেন ওদের। কোথায় মহিষা দলের মতো বড় এলাকার রানী, আর কোথায় তিনি, তুলনাই হয় না। তিনি এক ছোট্ট সামন্ত রাজা, অর্থবল বা সৈন্যবল কিছুই নেই তার। কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না, কিছু একটা উপায় বের করতে হবে তাকে। খবর এলো যে গতকাল একদল বর্গী ঘোড়ায় চড়ে সুবর্ণরেখার বালের চরে ঘুরে বেড়াচ্ছিল। ওরা নদীর এই উত্তর পাড়ের দিকে আঙুল তুলে নিজেদের ভাষায় কথা বলছিল। জহর সিং আসন্ন বিপদের সংকেত পেয়ে চঞ্চল হয়ে উঠেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুর্কির দল এবার এপারে হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছে। ওপারের প্রায় সমস্ত গ্রামেই ওদের লুটপাট শেষ। এবার আরো ফসল, খাদ্য এবং অন্যান্য জিনিসের সন্ধানে ওরা এপারে আসবে। বৈশাখ মাসে নদীতে হাঁটু জল, ঘোড়া নিয়ে পেরোতে কোনো সমস্যা হবে না। রাতের অন্ধকারে যে কোনো দিন অতর্কিত ওরা আক্রমণে ঝাঁপিয়ে পড়তে পারে। চিন্তিত জহর সিং একটি কেজি ঘোড়াকে নিয়ে কুলটিকরি জঙ্গলে পৌঁছালেন। অন্যটি ঘোড়ায় সওয়ার হলেন বিশ্বস্ত নায়েক উমাকান্ত মিশ্র। আগে প্রায় কিছু সৈন্য সামন্তকে নিয়ে ওই জঙ্গলে শিকারে যেতেন। আজ তার অন্য উদ্দেশ্য। দস্যুদের হামলার আঁচ পেলেই পরিবারকে চুপিসারে এই জঙ্গলেই পাঠিয়ে দেবেন। জঙ্গলের মধ্যে নিরাপদ একটা জায়গা বেছে নেওয়ার জন্যই তিনি এসেছেন। বৈশাখের দুপুর গনগনে রোদে বিশ্রামের জন্য অশ্বত্থ গাছের নিচে গিয়ে বসলেন তিনি। তখনই তার চোখে পড়ল দুখানা পাথরের স্তম্ভ। ঝরা পাতার স্তূপের মাঝখানে মাথা উঁচু করে পাথরের স্তম্ভ দুটো যেন প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে। উমাকান্তর দিকে তাকিয়ে জহর সিং জানতে চাইলেন, তা নায়েব মশাই, পাথরের স্তম্ভ দুটো দেখতে অনেকটা মানুষের মতো লাগছে কি? উমাকান্ত মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তেমনই লাগছে। ভালো করে মন দিয়ে পাথর দুটো দেখুন, কি মনে হচ্ছে? উমাকান্ত এক দৃষ্টিতে পাথর জোড়ার দিকে তাকিয়ে উত্তর দিলেন, দেখে মনে হচ্ছে ওপরে গোল মাথা আর তার পর গলা, গলার নিচে ধর, খুবই কম মানুষের ছেঁড়া। এমন পাথর আর কোথাও দেখেছেন মনে পড়ছে? দেখেছি অবশ্যই, এই জঙ্গলেরই উত্তর পূর্ব কোণে এরকম প্রচুর রয়েছে। আর কোথাও? উমাকান্ত উত্তর দিলেন, আপনার রাজ্যে পাথরডাঙ্গা বলে একটি ছোট জায়গা আছে। জায়গাটার কাছে একটা বিশাল দিঘি আছে, নাম কুসমাডিহি। ওখানে এমন পাথর প্রচুর পাবেন। আচ্ছা, ওখানে এত পাথর থাকার কোনো কারণ আছে? আপনি তো পণ্ডিত মানুষ,
বিস্তারিত বলুন, আমার মাথায় একটি পরিকল্পনা এসেছে হঠাৎ। উমাকান্ত বললেন, আগে আগে মহারাজ, শুনেছি ওই কুসুমা দিঘির কাছে এককালে একটি বড় মন্দির ছিল। শোনা যায় আজ থেকে প্রায় 150 বছর আগে মন্দিরটি গড়ে উঠেছে। মানত হিসেবে ভক্তরা মন্দিরে এইসব ছোট ছোট পাথর নিবেদন করত। এগুলো ছোট ছোট পাথর হলেও দেখতে অনেকটা মন্দিরের শিখরের মতো। দেবতাদের কাছে মনস্কামনা পূরণ করার জন্য এমন ছোট ছোট মন্দিরের প্রতিকৃতি নিবেদন করার চল ছিল। হয়তো সেই জন্যই দেবীর কাছে এমন প্রচুর পাথর আজও পড়ে আছে। মন্দিরের কি হলো? মন্দিরটা এখন আর নেই। শুনেছি প্রায় বছর 40 আগে মন্দিরটা নাকি বাজ পড়ে ধ্বংস হয়ে যায়। তবে পাথরগুলো নিয়ে অন্যরকম কথাও আছে। কি কথা? জেনেছি যে এই রকম স্তম্ভের মতো দেখতে পাথর আদিবাসীরাও তৈরি করে। ওদের মধ্যে মৃত আত্মীয়দের স্মরণে এরকম পাথর তৈরি করার প্রথা রয়েছে। জহর সিং উঠে দাঁড়ালেন। এটা শুনেও মনে স্বস্তি পেলাম। কম পড়লে ওদের তাড়াতাড়ি এরকম বেশ কিছু পাথর বানাতে বলবো। এখন ফিরে দুপুরে আহার সেরে আবার আমরা বেরিয়ে পড়ব। কোথায়? কুসুম দিঘির আশপাশে যাব বলেই ঠিক করলাম। কিন্তু ওখানে যেতে চাইছেন মহারাজ? উমাকান্ত অবাক হলেন। আগে জায়গাটা পরিদর্শন করি, তারপর আলোচনা করা যাবে। জহর সিং মুচকি হাসলেন। উমাকান্ত ভাবলেন, বর্গী হামলার ভয়ে জহর সিং কদিন ধরেই আতঙ্কিত রয়েছেন। তবে কি তিনি কুসুমা দিঘির কাছাকাছি কোনো গোপন জায়গার আত্মরক্ষার চিন্তা করছেন? রাজা হয়ে প্রজাদের বিপদে ফেলে এই সংকটে নিজেই পালিয়ে যেতে চাইছেন? পরের দিনই জহর সিং নির্দেশ দিলেন যে 1000 পাথরের স্তম্ভ জোগাড় করতে হবে। দেরি করা চলবে না। যেভাবেই হোক 1000টি পাথরের স্তম্ভ এনে রাখতে হবে। উমাকান্ত অবাক হয়ে জানতে চাইলেন, এত পাথর নিয়ে কি করবে? ওই পাথরগুলোই আমার নতুন সৈন্য হবে। 1000 সৈন্য এই কিয়ারচাঁদ রাজ্য পাহারা দেবে। উমাকান্ত ভাবলেন, দুশ্চিন্তায় এবং অনিদ্রায় জহর সিং বোধহয় পাগলই হয়ে গিয়েছে। সন্ধ্যের মধ্যেই 900 পাথর জোগাড় করে আনা হলো। এই কাজে শুধু গোটা 50 সৈন্য নয়, প্রজারাও হাত লাগিয়েছে। হিসেব মতো 100 পাথর জোগাড় এখনো বাকি রয়েছে। আদিবাসী সর্দার সনাতন মুর্মুকে ডেকে পাঠালেন জহর সিং। সনাতন, 100 ওরকম পাথর এনে দিতে হবে। সনাতন ঘাবড়ে গিয়ে বলল, আরো পাথর কোথায় পাবো রাজা? কুলটিকড়ির জঙ্গল, কুসুমী দিঘির আশপাশে পাথর ডাঙ্গা সমস্ত জায়গা তন্ন তন্ন করে এতগুলো খুঁজে এনেছি। এতে হবে না? আগে কুলটিকড়ির জঙ্গল, কুসুমা দিঘির আশপাশ, পাথর ডাঙ্গা সমস্ত জায়গা তন্ন তন্ন করে এতগুলো খুঁজে এনেছি। এতে হবে না? জহর সিং বলল, না, তোমাদের
অনেকের ঘরের সামনে এমন পাথর রয়েছে না, একে আছে, সেগুলো আমাদের মরে যাওয়া আত্মীয় স্বজনের মনে রাখার জন্য বানায়। ওটাই তোমার কাজ, সবাইকে বুঝিয়ে পাথরগুলো আনতে হবে, ওদের বোঝানো যে বন্দীদের হাত থেকে বাঁচাতে হবে এই রাজ্য, সেই জন্য ওগুলো আমাকে দিয়ে দিতে হবে, বুঝেছ? সনাতন লোকজন সঙ্গে নিয়ে গিয়ে একশো পাথর স্তম্ভ বয়ে একদিন বাদে 1000 পাথর বয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হলো কিয়ারচাঁদ রাজ্যের প্রান্তে গরু গাড়িতে চাপিয়ে কাঁধে মাথায় করে বয়ে নিয়ে গিয়ে রাখা হলো পাথরগুলো। রাজার আদেশে শয়ে শয়ে প্রজা হাত লাগালো কাজে। সেই জায়গাটায় গিয়ে নায়েক উমাকান্ত অদ্ভুত এক দৃশ্য দেখতে পেল। বিশাল এক কর্মযজ্ঞ চলছে, শয়ে শয়ে প্রজার সঙ্গে সৈন্য লেঠেরা হাত লাগিয়েছে কাজে। পাথরের স্তম্ভগুলো সারিবদ্ধভাবে বসানোর কাজ চলছে। একটি পাথরের থেকে অন্য একটি পাথর মেপে মেপে 1.5 হাত দূরত্বে বসানো হচ্ছে। জহর সিং শেষ বিকেলে পৌঁছে ঘোড়া থেকে নামতেই উমাকান্ত বললেন, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। জহর সিং মৃদু হেসে বললেন, একটু পরেই বুঝতে পারবেন, ধৈর্য রাখুন। সন্ধ্যের অন্ধকার নামতেই পাথরের স্তম্ভগুলোর মাথায় একটি করে প্রদীপ বসানো হলো। মশালে করে আলো জ্বালিয়ে দেওয়া হলো প্রতিটি প্রদীপে। জহর সিং বললেন, নায়েক মশাই, ঘোড়াটা জোরে চালিয়ে মাইলখানিক দূরে গিয়ে দাঁড়ান তো কিছুক্ষণ, তারপর ফিরে এসে জানাবো। কি জানাবো? দূর থেকে দৃশ্যটা কেমন লাগছে সেটাই বলতে হবে আপনাকে। কিছুক্ষণ বাদে ফিরে এলেন উমাকান্ত, তার মুখে হাসি। মন দিয়ে দেখলাম মহারাজ, দূর থেকে দেখে মনে হচ্ছিল সারি সারি সৈন্য যেন ঘোড়ায় চেপে কিয়ারচাঁদ রাজ্যের সীমানায় পাহারা দিচ্ছে। প্রত্যেকের হাতে আলো রয়েছে, মনে হবে। এবার বুঝলেন কিছু? উমাকান্ত ঘাড় দুলিয়ে বললেন, খানিকটা বুঝেছি, তবে এখন সন্ধ্যের অন্ধকার ঘন হয়নি। রাতে এই আলো জ্বালিয়ে দিলে তা চাঁদের আলোকেও হার মানাবে। মাস খানিক কেটে গেল। তারপর প্রতিদিন সন্ধ্যের অন্ধকার ঘন হলেই পাথুরে স্তম্ভগুলোর মাথায় আলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সুসংবাদ এলো অবশেষে। বর্গিরা নদীর উত্তর দিকে ঘাঁটি ছেড়ে উড়িষ্যার দিকে চলে গিয়েছে। উমাকান্ত খুশিতে বললেন, বর্গী দস্যুর দল আপনার ওই 1000 পাথরের সেনা দেখে সত্যি ভয় পেয়েছিল, তাই নদী পেরিয়ে এদিকে হামলা করার সাহস পায়নি। জহর সিং নিজের চওড়া গোপে আঙুল বুলিয়ে হাসে। ওই পাথরের স্তম্ভগুলো আসলে সৈন্য ছিল না, ওগুলো সব এক একটি মায়ার সেনা। এমন মায়া যে মিথ্যে কেউ আসল ভেবে চোখ ধাঁধিয়ে গেল বর্গীদের। কিয়ারচাঁদ রাজ্যের রাজা প্রজা সবাইকে দর্জির হাত থেকে ওরাই বাঁচিয়ে দিয়েছে। পরের বছর 1742 খ্রিস্টাব্দে রাজা জহর সিং রাজ্যের নাম আগে দ্বীপ যোগ করে দিলেন 1000 মায়া সেনাকে শ্রদ্ধা জানানোর জন্য। এর চেয়ে আর ভালো কিছু হতে পারত না। দ্বীপ কিয়ারচাঁদ নামের ছোট্ট রাজ্যটি। ধন্যবাদ। মহান শহীদ দিবস
শহীদদের প্রতি, শহীদদের আত্মাদের প্রতি শান্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করে আমাদের কর্মবন্ধ তার উপর ভিত্তি করে ছোট্ট গল্পটি সুমন্ত মহান্তিকে ধন্যবাদ মায়াসন্ন গল্পটির জন্য। গড ব্লেস, টেক কেয়ার।